নমস্কার, কথা বলছি মিস্টার বিক্রম বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট এবং সেকশন 498 এর চুলচেরা বিশ্লেষণ, কোথায় কী ব্যাপার। এবং যেহেতু মিস্টার বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে এরকম প্রচুর কেস লড়েছেন, অতএব তার অভিজ্ঞতা থেকে আজকের এই আলোচনাটা সমৃদ্ধ করতে চাই। বধূ নির্যাতন বলে আমরা যেটা বুঝি, বিয়ের পরে যারা বিবাহিত মহিলা তাদেরকে একটা প্রোটেকশন দেওয়া আছে আইনে। সেই আইনে প্রোটেকশনের ক্ষেত্রে একমাত্র ওয়াইফ যদি ক্রুয়েলটির সম্মুখীন হন, ফিজিক্যাল হতে পারে, মেন্টালও হতে পারে, তাহলে তিনি 498 এর আইনের সহায়তা নিতে পারেন, তিনি এফআইআর করতে পারেন। এটা নন বেলেবল কগনিজেবল অফেন্স। আর ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট এটা যে কোনো মহিলাই করতে পারবে, এটার অনেকটা এক্সপ্যান্ডেড ফর্ম। এবং এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মধ্যে আপনার কেউ চাইলে মেনটেনেন্স পেতে পারে, অ্যাকোমোডেশন রাইট, তার জন্য টাকা পেতে পারে। এটাও ক্রিমিনাল প্রসিডিং, দুটোই ক্রিমিনাল প্রসিডিং, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টটা অনেক বেশি এক্সপ্যান্ডেড। 498 এটা একটা ক্রিমিনাল প্রসিডিং, কেউ যদি এফআইআর করেন অনলি রেস্ট্রিক্টেড টু ক্রুয়েলটি, ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে। বাট ডোমেস্টিক ভায়োলেন্স একটা যে কোনো রকমের ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে শুধু ওয়াইফ নয়, যে কোনো মহিলা, সে মা হতে পারে, বোন হতে পারে, শ্বশুর বাড়িতে গিয়ে ওয়াইফ হতে পারে। সাধারণত এটা ওয়াইফরাই ম্যাক্সিমাম করে থাকে আমরা জানি, কিন্তু আইন অনুযায়ী যে কোনো মহিলা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মামলা করতে পারে। এবং এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে বলা আছে যে কোনো প্রসিডিং যদি হয়, সেখানে মহিলারা তাদের যদি সাফিসিয়েন্ট ইনকাম না থাকে, তাহলে তারা এই আইনের মাধ্যমে মেনটেনেন্স পেতে পারেন এবং অল্টারনেটিভ অ্যাকোমোডেশন হিসাবেও পেতে পারেন। প্লাস অল্টারনেটিভ অ্যাকোমোডেশন যেখানে দেওয়া সম্ভব না, সেখানে তার পরিবর্তে কিছু টাকা, মান্থলি টাকা, ইন অ্যাডিশন টু যেটা মেনটেনেন্সের জন্য পাচ্ছেন, সেটা পাওয়া যেতে পারে। এখানে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে যারা ধরুন ইন রিলেশনশিপ ইন দ্য নেচার অফ ম্যারেজ, এইটা মানেটা কি? এটা মানেটা কি? ইন দ্য নেচার অফ ম্যারেজ বলতে ধরুন অনেক সময় মানে লিভ ইন রিলেশনশিপের মধ্যে আছে, এরকম কোনো রিলেশনশিপের মধ্যে দীর্ঘদিন আছেন, যদি দেখা যায় আইনে সেটা প্রমাণ করতে পারেন, তাহলে তারাও সেই বেনিফিট পেতে পারে। এটা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। তো যে কোনো মহিলাই এই আইনের ব্যবহার করতে পারেন এবং তারা যদি মনে করেন অসুরক্ষিত, তাহলে এই আইন প্রয়োগ করে কোর্টে মামলা করে ক্রিমিনাল প্রসিডিং তিনি আদালতের কাছে বা ম্যাজিস্ট্রেটের কাছে তিনি তার সহায়তা চাইতে পারেন। এই দুটো আইনেরই এখন বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখা যায় মিসইউজ হচ্ছে। 498 এটা তো মিসইউজ হতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে যে আলটিমেটলি সুপ্রিম কোর্টকে আর্নেস্ট কুমারের জাজমেন্টে ইন্টারভিন করতে হলো যে 7 বছরের কোনো কম অফেন্সে অ্যারেস্ট চলবে না, অ্যারেস্ট করা যাবে না, আগে 41A বা বর্তমান বিএনএসএ সেকশন 35-এ নোটিশ দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের জুডিশিয়াল প্রোনাউন্সমেন্টের পরে এলো। ঘটনাক্রমে যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের দেশে এই 498A বা উইমেন রিলেটেড লজই বলুন বা যে কোনো আইনই বলুন, আইনগুলো আসছে কাগজে কলমে, ঠিক আছে, একটা বেনিফিশিয়াল লেজিসলেশনের জন্য, কিন্তু এর ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমাদের দেশে ঠিক না। মিস্টার ব্যানার্জি, দু একটা ক্ল্যারিফিকেশন নিতে হবে। এক নম্বর হচ্ছে যে ক্ল্যারিফিকেশন 498-এ যিনি অ্যাকিউজড, তিনি হাজব্যান্ড এবং হাজব্যান্ডের ফ্যামিলির যে কেউ। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে যিনি অ্যাকিউজড হবে, মানে যাকে অ্যাকিউজ করা হবে, তাকে কি বাধ্যতামূলকভাবে কোনো পুরুষ হতে হবে না অন্য যে কেউ হতে পারে? না, 498-এতে হাজব্যান্ড অ্যান্ড ইনলজ বলতে অ্যাকিউজডের পক্ষ থেকে ছেলেরাও হতে পারে, মহিলারাও হতে পারে, হাজব্যান্ডের তার ফ্যামিলিতে যে কেউ হতে পারে। আর ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে কোনো মহিলা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন বা কোনো মহিলা যদি অত্যাচারিত হন, তাহলে যে কোনো মহিলাই কিন্তু
তার খোরপোশ বলুন, তার নিরাপত্তা বলুন, তার অ্যাকোমোডেশন বলুন করতে হবে। যেমন বোন দাদার এগেনস্টে করতে পারবে। বোন দাদার এগেনস্টে? হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে হবে, যে এটি প্রোটেকশন অফ ওয়েমেন। 498 is mainly restricted on wife. আচ্ছা, ওয়াইফ, ওকে, তার ইনলজ এর বিরুদ্ধে, বাট ইট ইজ আ প্রোটেকশন অফ উইমেন। ওকে। বোন হতে পারে দাদার বিরুদ্ধে, মা হতে পারে ছেলে, মা হতে পারে ছেলে বৃদ্ধ মা ছেলের বিরুদ্ধে, এটা তিনি করতে পারবেন, তার জন্য তিনি প্রোটেকশন পাবেন। প্রোটেক্টিভ অর্ডারস কিছু দেওয়া আছে, রাইট অফ রেসিডেন্স, ধরুন মাকে কেউ বাড়ির থেকে বার করে দিল, তাহলে মেইনটেনেন্স অফ সিনিয়র সিটিজেনের যে ব্যাপারটা আছে, মেইনটেনেন্স অফ সিনিয়র সিটিজেন, দেখুন সিনিয়র এজেড পেরেন্টসরা এটা করতে পারেন, তাতেও আইনে বলা আছে, কিন্তু এই আইনটা অনলি ফর উইমেন। আর রাজনীশ ভার্সেস নেহা বলে একটা জাজমেন্ট আছে মেনটেনেন্সের ক্ষেত্রে। ধরুন একজন ব্যক্তি 5টা কোর্টে মেনটেনেন্সের মামলা করেছে, তার মধ্যে যেটা হাইয়েস্ট সেটা পাবেন। ধরুন একটা কোর্ট 5,000 অ্যাওয়ার্ড করেছে, আর একটা কোর্ট 10,000 অ্যাওয়ার্ড করেছে, আর একটা কোর্ট 15,000। একই অভিযোগে 5টা জায়গাতে যাওয়া যায়? একই অভিযোগে করতে পারেন, বিভিন্ন অভিযোগে করতে পারেন। ফোরাম শপিং হবে না তাহলে? না, ফোরাম শপিং না, বিভিন্ন অভিযোগে করতে পারেন। একই অভিযোগে করবেন তা তো না, বিভিন্ন অভিযোগ থাকতে পারে। ধরুন কেউ 125 সিআরপিসির মামলা করেছে মেনটেনেন্সের জন্য, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে আপনার মামলা করেছেন হলো অ্যাকোমোডেশন পাওয়ার জন্য, সেটা করতেই পারে। দেখতে হবে যে মেনটেনেন্সের ক্ষেত্রে যেটা সুপ্রিম কোর্ট বলেছে, হাইয়েস্ট মেনটেনেন্স যে কোর্ট দিচ্ছে সেই মেনটেনেন্সটা দিতে হবে। ধরুন কেউ 5,000 একটাতে পেলেন, একটা 10,000 পেলেন, একটা 15,000 পেলেন, তাহলে 15,000 টাকাটা মাসে দিতে হবে। ইটস নট দ্যাট 15,000 প্লাস 10,000 প্লাস 5,000, না, যেটা হাইয়েস্ট মেনটেনেন্স এটা দিতে হবে, এটাই দেশের আইন। ওকে, আচ্ছা, এই যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে যারা কনভিক্টেড হন, এটা কি কনভিকশন বলা যেতে পারে? যাদের এগেনস্টে অভিযোগ প্রমাণিত, তাদেরকে কি কনভিক্ট বলা যেতে পারে না? তাদের এটা বেনিফিশিয়াল লেজিসলেশন, এদের এগেনস্টে প্রোটেক্টিভ অর্ডার্স, মনিটারি বেনিফিটের অর্ডার্স, এমনকি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে ক্রিমিনাল প্রসিডিংও করতে পারা যায়, যেটা আমাদের এই পানিশমেন্টের জন্য। তবে মূলত এটা প্রোটেক্টিভ এবং মনিটারি বেনিফিটেরই মূলত মামলা যেগুলো হয় ভারতবর্ষে, মনিটারি বেনিফিটের জন্যই হয়। না, আমার প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে এইটা ক্লিয়ার করা যে ধরুন মিস্টার এক্স হ্যাজ বিন কনভিক্টেড আন্ডার ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, তাহলে এমনি ক্রিমিনাল যে কোনো কেসে তিনি যদি কনভিক্টেড হয়, ভায়োলেন্স অ্যাক্টে মূলত আমি যেটা বলছি, কনভিকশন বা কোনো মারধর বা এগুলোর জন্য তো ইন্ডিয়ান পেনাল কোড বা বর্তমানে বিএনএস এর আলাদা সেকশন আছে, সেটা দিয়ে হতে পারে কনভিকশন হতে পারে। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টটা মূলত, অন্যদিকে যে কোর্ট দেখতে পারে না বা প্রোটেক্টিভ অর্ডার দিতে পারে না আমি এই কথা বলছি না, মূলত ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মনিটারি বেনিফিট বা অ্যাকোমোডেটিভ বেনিফিটের জন্য মামলাগুলো। না, আমি বলছি তাহলে তার চাকরি থেকে চাকরিতে কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট করা বা অমুক তমুক এই জিনিসগুলো আছে কিনা? এগুলো মেনলি বিএনএস বা ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন দিয়ে হতে পারে। ওকে, বাট ডোমেস্টিক ভায়োলেন্স একটা মূলত এবং মেনলি যেটা পারপাসের জন্য লেজিসলেশনটা করা হয়েছে, সামাজিক প্রোটেকশন বা সামাজিক সুরক্ষা, তার মধ্যে অর্থনীতিটা একটা বড় ব্যাপার। ওকে, এবং সব ধরনের মহিলার জন্য, তো এইখানে আপনার যে দুটোর যে এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে কি অ্যারেস্ট হবার কোনো ব্যাপার আছে? হ্যাঁ, যদি মেনটেনেন্সের অর্ডার হয়, যদি মেনটেনেন্স না দেয় ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট ইস্যু করতে পারে। না, প্রোটেক্টিভ অর্ডার দিয়েছে ধরুন, সেই প্রোটেক্টিভ অর্ডার যদি ভায়োলেশন হয়, ম্যাজিস্ট্রেট তখন তো এটা ক্রিমিনাল হয়ে গেল। না, এই প্রসিডিংটা ইটসেলফ সিআরপিসি দ্বারা গাইডেড। ওকে, প্রিভিয়াসলি সিআরপিসি, কিন্তু যে অভিযোগটা তার এগেনস্টে আনা হয়েছে, এই অভিযোগে কি তার এগেনস্টে কোনো ক্রিমিনাল চার্জ আসতে পারে? এবং তারপরে এটা ক্রিমিনাল চার্জ সিআরপিসি অনুযায়ী হবে, কিন্তু মেনলি ক্রিমিনালটা এখানে, কারণ যদি ওয়ারেন্ট ইস্যু করতে হয় ম্যাজিস্ট্রেটকে প্রোটেক্টিভ অর্ডার যেগুলো দিচ্ছে সেটা ভায়োলেট হওয়ার জন্য, তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট বার করবে, পুলিশ যাবে অ্যারেস্ট করবে। তখন সেটা কন্টেম্পট অফ কোর্টের মতো ব্যাপার হয়ে গেল। ওয়ারেন্ট কন্টেম্পট অফ কোর্টের মতন ব্যাপার ঠিক হলো না। ওয়ারেন্ট যদি এটা না হয় তাহলে ওয়ারেন্ট। আচ্ছা, তো এই যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট হলো আর এই যে আপনার 498 হলো, দুটোর মধ্যে কোনটাতে কনভিকশন রেট বা কোনটাতে কি 498 কনভিকশন রেটের অবস্থা খুবই খারাপ, আমি তো বললাম। এবং ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টেও দেখা যায় অনেক ক্ষেত্রে যাদের সত্যিকারের অর্থের প্রয়োজন, অ্যাকোমোডেশনের প্রয়োজন, তারা পায় না। এই যে এক্সিকিউশন প্রসেসটা আমাদের দেশে খুব খারাপ।
আবার অনেক সময় দেখা যায় যে নিরপরাধ সে ফেঁসে গেছে। এখন ঘটনা যেটা সব থেকে ডিফিকাল্ট আমাদের দেশে সেটা হলো আইন তো আছে, কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন বা অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, আইনের ইমপ্লিমেন্টেশনটা একেবারেই তারা সেইভাবে দেখে। আইনের ইমপ্লিমেন্টেশনটা নিয়েই নতুন করে ল কমিশন বা দেশের পার্লামেন্ট বা দেশের যারা আইন প্রণেতা রয়েছেন, ইমপ্লিমেন্টেশনটা কিভাবে আইনকে করানো যায় এটা নিয়ে চিন্তাভাবনা করার খুব প্রয়োজন আছে। 498-এ একটা টাইমে মুড়ি মুরকির মতন যে পারতো অ্যারেস্ট হল, আজকে কেউই 498-এ দেয়, তাই বলে কি যারা মহিলা তারা কি অত্যাচারিত হচ্ছে না? হচ্ছে। আমাকে খুঁজে বার করতে হবে প্রপারলি, সঠিকভাবে কে অত্যাচারিত হচ্ছে, কোনটা অত্যাচারের মধ্যে পড়তে পারে। এটা যদি খুঁজে না বার করা যায় তাহলে আইন রাখা আর এইসব প্রসেসগুলো রাখার কোনো মানে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় 498-এতে বা উইমেন রিলেটেড কেসগুলোতে 80 থেকে 85% কেসই ফলস কেস। 80 থেকে 85% কেসই ফলস কেস। এখান থেকে কি সিদ্ধান্ত ড্র করা যায় যে আইনের মধ্যে ফাঁক আছে না? না, আইনের মধ্যে ফাঁক নেই, ফাঁকটা হলো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ফাঁক। ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ফাঁক। দেখুন, আপনি একটা কথা বলেন, এই আরজি করের ঘটনা, এটা জেনুইন কেস। কি বিচার হলো আমরা দেখলাম, কারণ এভিডেন্স না থাকলে তো আর কোর্ট কিছু করতে পারবে না। বাই দি ওয়ে, আরজি করের বিচার কি শেষ হয়ে গেছে? না, বিচার তো এখন হাইকোর্টে চলছে। সুপ্রিম কোর্ট থেকে আবার তাদের বাবা মা গিয়েছিলেন, আবার হাইকোর্টে রিটার্ন এসেছে, সবই ঠিক আছে, কিন্তু আরজি করের কেসে কি দাঁড়ালো? আলটিমেটলি কনভিকশন একজনের হলো। এটা তো বিশ্বাসযোগ্য না যে কনভিকশন একজন অত বড় ঘটনা ঘটেছিল, তার মানে এখানে সঠিক ইমপ্লিমেন্টেশন অফ আইন, ইমপ্লিমেন্টেশন অফ ল, সে ইনফ্লুয়েন্স হোক যাই হোক, সেইটা হলো না এখানে। ঠিক ঠিক সঠিক ইমপ্লিমেন্ট, আইন যে নেই তা না, রেপের পানিশমেন্ট আছে, ফাঁসি পর্যন্ত সবই আছে, কিন্তু এভিডেন্স ঠিক মতো আনা গেল না। ঠিক, যেটা আনা গেল সেটা দিয়ে কিছু হলো না এবং বাকিদেরকে খুঁজেই পাওয়া গেল। তার মানে কি আইনের ইমপ্লিমেন্টেশনটা এখানে। আপনি জাস্ট টু কনক্লুড, একটা উদাহরণ চাইবো যেটা আপনি নিজে মানে এই ধরনের কোনো 498 বা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের একটা সেই ধরনের কিছু শকিং এক্সাম্পল দিতে পারেন, যেটা থেকে মানে সবাই শিক্ষা গ্রহণ করবে যে কি কি ব্যাপারে লোকের সাবধানতা নেওয়া উচিত। দুপক্ষেরই, আমি ছেলেদের হয়েও মামলা করেছি, মেয়েদের হয়েও। প্লিজ একটা একটু আপনি বলুন, মানে জাস্ট টু বোঝানোর জন্য। আমি নাম বলতে পারবো না, অবভিয়াসলি সেগুলো বাদ যাবে। আমি এক্সাম্পল দেখেছি, ধরুন একটি মহিলা, তিনি হাজব্যান্ডের বিরুদ্ধে, তিনি একজনের বিরুদ্ধে 498-এও কেস করেছেন, আবার 376-এরও কেস করেছেন, শুধু টাকা তোলার জন্য। 376টা কি? 376 হলো রেপ। ওকে, হাজব্যান্ডের এগেইনস্ট রেপ? হাজব্যান্ড নয়। আচ্ছা, এরকম 3খানা মামলা করে বসে, এরকম ঘটনা দেখেছি। আচ্ছা, আবার এটা দেখেছি যে একজন হাজব্যান্ড, তার অনেক টাকা ইনকাম, বউকে বাচ্চাকে কোনো পয়সা দেয়, ফ্যামিলি মেনটেন করে না, ফ্যামিলি মেনটেন করে, লড়াই করে মেনটেনেন্স যাকে যেরকম পেরেছি আদায় করাতে পেরেছি। সবসময় যে মামলা লড়লেই হবে তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে সাকসেসফুল তো হয়েইছি। দেখুন, সমাজের দুদিকই আছে, ভালো মন্দ দুদিকই আছে। আমি দুদিকেই কেস করেছি, ভালো মন্দ দুদিকেই কেস করেছি, কিন্তু আমার যেটা লেগেছে দীর্ঘদিন কেসের অভিজ্ঞতা থেকে, যে ইমপ্লিমেন্টেশন অফ ল শুধু কোর্ট দিয়ে তো সেটা হবে না। আদালতে দেখুন, মানুষ বিচার পাচ্ছে বলে তাই জন্য মানুষ আদালতে আসছে, আদালতের উপর ভরসা পাচ্ছে, আদালতে মামলা করে মানুষ চাকরি পাচ্ছে, আদালতে মামলা করে মানুষ মেনটেনেন্স পাচ্ছে, আদালতে মামলা করেই মানুষ অ্যাকুইটাল বা কনভিকশন দুটোই হচ্ছে। ইমপ্লিমেন্টেশনটা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, পুলিশ প্রশাসন যারা আছে, এটাতে আমার মনে হয় একটা বড় গাফিলতি। যদি আজকে পুলিশ খুব স্ট্রং থাকে, নারী নিরাপত্তা তো এক চান্সে বেড়ে যাবে। আমি যদি 100-তে ডায়াল করে এক্ষুনি পুলিশ চলে আসে, সেই ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে, তাহলে তো অনেক কিছু পরিবর্তন। আচ্ছা, আমি লাস্ট প্রশ্নটা রাখি, এই যে অনেকগুলো খুব কাছাকাছি কিন্তু দেখা যাবে যে টু নিয়ার বা টু ফার, এই যে এই ধরনের আইনগুলো আছে, এগুলো কনসলিডেটেড একটা দুটো আইন থাকলেই তো যথেষ্ট। এখানে তো ধরুন বিভিন্ন জায়গাতে বিভিন্ন আইন করে তো মিছিমিছি মানুষের জীবনকে জটিল করে তোলা হচ্ছে। না, দেখুন, আইন থাকলে আইনের মিসইউজ হবেই, বিভিন্ন সময় বিভিন্ন আইনের প্রয়োজন এটা আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আমি বারবারই বলছি আইনের ইমপ্লিমেন্টেশন,
ইমপ্লিমেন্টেশন করার জন্য ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে প্রোটেকশন অফিসার থাকে, তার একটা রিপোর্ট যায়। ইমপ্লিমেন্টেশনটা ঠিক হতে হবে, ইমপ্লিমেন্টেশনটা করার জন্য অনেক রকম ব্যবস্থা নিতে হবে। সেটা জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, আমি জাজমেন্টের কথা বলছি না, বাট পার্টিকুলারলি এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা পুলিশ প্রশাসন, এরা যদি ঠিকঠাক এবং এদের ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিক হয়, সবসময় যে পুলিশ কাজ করে না তা না, অনেক সময় কাজ করে পেরে ওঠে না, এটাও হয়। পুলিশের নামে অনেক অভিযোগ আছে, পুলিশ শাসক দলের হয়ে কাজ করে, পুলিশ ঘুষ খেয়ে কাজ করে, কিন্তু অনেক পুলিশ অফিসার আছে ভালো কাজও করে, তাদের কাজের প্রেশার এত যে তারা কাজটা কমপ্লিট করতে পারছে, এটাও আছে, এটা অস্বীকার করার জায়গা। সেই জন্য ইমপ্লিমেন্টেশনের জন্য আমি মনে করি আইন প্রণেতা যারা দেশের বা ল কমিশন যারা দেশের আছে, তাদের আইনের ইমপ্লিমেন্টেশন, আইনটাকে মানুষের মধ্যে কিভাবে নিয়ে যেতে পারবো, সেইটার ওপর ভারতবর্ষের এখন চিন্তা করার একটা জায়গা তৈরি হয়েছে, যাতে করে কিনা আইনের সুবিধা বা বিচার ব্যবস্থার সুবিধাটা আরও সংখ্যায় মানুষের কাছে যায়, কারণ এখন পপুলেশন অনেক বেড়ে গেছে, এবং একটা বোধহয় এই সিদ্ধান্ত করাটাকে খুব ভুল। এই যে আইনের যে মিসইউজের যে ব্যাপারটা, এটা সাধারণত উচ্চ শিক্ষিতদের মধ্যেই মানে ব্যাপারটা বেশি। না, এটা আমি মানি না। উচ্চ শিক্ষিত, নিম্ন শিক্ষিত সব ধরনের মানুষের মধ্যেই আইনের মিসইউজের একটা ব্যাপার থাকে, এটা মানে সবাই করেন এটা আমি বলবো না। আমি এরকমও দেখেছি মিউচুয়াল ডিভোর্স যারা করেন তাদের মধ্যে, আমি বলছি আমি এরকমও দেখেছি মিউচুয়াল ডিভোর্স হয়েছে, আমার জীবনে কেস হয়েছে। মিউচুয়াল ডিভোর্সে সবাই জানে যে হাজব্যান্ডকে ওয়াইফকে টাকা দিতে হয় বা মেনটেন বা টাকা দেওয়া হয়, বা ঠিক আছে টাকা ছাড়া মিউচুয়াল ডিভোর্স হলো। আমি এরকমও দেখেছি ওয়াইফ মিউচুয়াল ডিভোর্স করছে হাজব্যান্ডকে 25-30 লাখ টাকা দিয়ে। কি কারণ, কি বৃত্তান্ত? মানে পৃথিবীতে সব ধরনের মানুষ আছে, পুরুষদের মধ্যেও আছে, মহিলাদের মধ্যেও আছে, সব ধরনের মানুষ। আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম, আপনি এরকম কেস পাবেন যে ওয়াইফ মিউচুয়াল ডিভোর্স করছে, সে মেনটেনেন্সের জন্য টাকা চাইলেই পেতে পারতো, রাইট, উল্টে সে 25 লক্ষ টাকা দিচ্ছে, কারণ সে মনে করতো যে আমার হাজব্যান্ডের থেকে আমি এটা নিয়ে কাজটা করেছি, তাই আমার ডিভোর্স হয়ে যাচ্ছে, আমি তাকে এই টাকাটা ফেরত দিয়ে দেবো, এবং ভলেন্টারিলি দিয়েছি। আমরা যখন আমার কাছে এসে আমার ক্লায়েন্ট বলছি, আমি নিজে অবাক, এরকম আমার হয়নি, কিন্তু আছে পৃথিবীতে সব ধরনের মানুষ। না, এই যে কতগুলো, এটা যদি অফ দি মানে ট্র্যাক কথা হয়ে যাচ্ছে, তাহলে যেমন ধরুন টাইগার উডস থেকে শুরু করে বিল গেটস, এদের যে সমস্ত ব্যাপার ট্যাপারগুলো আছে, এইগুলো মানে এইগুলোকে তাহলে কি করে ব্যাখ্যা করবে? এটা যদি ইন্ডিয়ান হতো, যে ধরুন এখানে তো একটা বিশাল টাকা পয়সা নিয়ে তো একটা দেখা যাচ্ছে। আমি বললাম দু ধরনের লোকই আছে, কেউ টাকার জন্য বিয়ে করে, আবার কেউ ভালোবাসার জন্য। দুটোই হয়, পুরুষ মহিলা উভয় পক্ষেরই খারাপ ভালো মন্দ মিশিয়ে আছে। এখানে ওই জিনিসটা ওইভাবে মানে ভাবাটাও ঠিক হবে না বা বলাটাও ঠিক হবে। যেটা দরকার আমাদের দেশে একটা আইন ব্যবস্থা যেমন আছে, আইনটাকে ইমপ্লিমেন্টেশন করে মানুষকে কিভাবে সাহায্য করা যায়, কারণ আইন তো মানুষের জন্য। এই যে মার্ডার করলে ফাঁসি হবে, আমাদের দেশে আইন আছে, যেটা কেন মানুষের সেন্টিমেন্টের, যত তাড়াতাড়ি এই জিনিসটা হবে এইটাকে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের মধ্যে ইমপ্লিমেন্টেশন করা যায়, এবং ইমপ্লিমেন্টেশন প্রসেসটা কি হবে সেটা নিয়ে আমার মনে হয় একটা সামাজিক কাঠামোর চেঞ্জ হওয়া দরকার আছে, এবং অ্যাডমিনিস্ট্রেশনটাকে আরও স্মুথ ফাংশনিং করতে হবে, যাতে করে মানুষ আইনটাকে ব্যবহার করতে পারে এবং তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে। আপনাকে অশেষ ধন্যবাদ এই আলোচনাটা করার জন্য। আবার অন্য এপিসোডে আপনার সঙ্গে কথা বলবো। এই এপিসোডটা এখানেই শেষ করছি। নমস্কার।